বেঙ্গল মিশ্র সার। বিশ্ব মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। আয়তনে 94তম দেশ হলেও অনেক সবজি এবং ফসল উৎপাদনে বিশ্বে 1 থেকে 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এটি আসলে একদিনের অর্জন নয়, বাংলাদেশের কৃষকদের দীর্ঘদিনের শ্রম, গবেষকদের গবেষণা এবং সর্বোপরি উন্নত বীজের ফলে এই অবস্থানে এসেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের বীজের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটি ছিল স্বীকৃতি। সম্প্রতি বাংলাদেশে এমন একটি পরীক্ষণাগার স্থাপন করা হয়েছে যেটা পেয়েছে স্টার স্বীকৃতি। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে এটি নিজের সাপ্তাহিক আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের আজকের পর্বে আমরা বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের বীজ গবেষণাগার স্থাপন হয়েছে তার আদ্যোপান্ত এবং এর মাধ্যমে বাংলাদেশ কী অর্জন করবে সেটি তুলে ধরার চেষ্টা করব। পুরো পর্বে আপনাদের সঙ্গে থাকবো আমি ফেরদৌস রহমান। ফসলের বীজের মান পরীক্ষণে দেশে প্রথমবারের মতো একটি পরীক্ষাগার পেয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন স্টার স্বীকৃতি ও সনদ। দেশের কৃষির জন্য এটি একটি বড় অর্জন। গাজীপুরের বাসন এলাকার লালতীরের সেই বীজ গবেষণাগারটি দেখতে এটিএন নিউজের কৃষি ও প্রযুক্তি টিম হাজির এমএনটি সিড টেস্টিং ল্যাবে। দেশের কৃষির জন্য এটি একটি বড় মাইল ফলক, কারণ এর মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ফসলের বীজের যে পরীক্ষা করা হবে তা হবে আন্তর্জাতিক মানের এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ব্লু ও অরেঞ্জ সার্টিফিকেট দিতে পারবে এই ল্যাব। ফলে বীজ রপ্তানিতে বাংলাদেশের বীজ নিয়ে আর কারো কোনো আপত্তি থাকবে না। লালতীরের বীজ শোধনাগারের ভিতরে যেতেই এক অভূতপূর্ব দৃশ্য। একসঙ্গে একই পোশাকে বীজ বাছাই ও প্যাকেজিংয়ের কাজ করছেন নারী কর্মীরা। সুস্থ সবল ফসলের বীজ বাছাই করে কৃষকের হাতে দেওয়ার আগ পর্যন্ত সব ধাপে নারীরাই সবচেয়ে বেশি জড়িত। বীজ পরীক্ষণাগার নিয়ে এক সংবাদ সম্মেলনে এই অর্জনের বিস্তারিত তুলে ধরলেন লালতীর লিমিটেডের চেয়ারম্যান। তার মতে এই অর্জন আরও উন্নত করবে বাংলাদেশের সবজি ও ফসলের চাষবাসকে, যা খাদ্য নিরাপত্তা অর্জনে বড় ভূমিকা রাখবে। আমি স্যাটিসফাইড যে আমি যখন আমার পরীক্ষাগারে বীজ পরীক্ষা করে যখন আমি একজন কৃষককে দিচ্ছি, আমি একটা বিশ্ব মানসম্মত বীজ দিচ্ছি। সেটা আমাকে চ্যালেঞ্জ করার মতো মানে আর কিছু নাই কারণ। আচ্ছা, আমি আরেকটা কথা আমাদের এমডি সাহেব বলছে, আমরা কিন্তু বাংলাদেশ সরকারের একটা অ্যাক্রিডিটেশন বোর্ড আছে, এটাকে বলে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড, বিএবি। এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের আন্ডার। তো আমরা কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক অ্যাক্রিডিটেড। আমার জানা মতো আর কোনো বীজ পরীক্ষাগার, এটা সরকারি বলেন বেসরকারি বলেন, এখনো হয় নাই, বাট এটা আমি 100% শিওর না। ওরা অ্যাক্রিডিটেশন দিচ্ছে আরও অন্য ল্যাবকে, যেমন ফুড কোয়ালিটির ল্যাব, ওই ওই গার্মেন্টস আছে, কিন্তু বীজে অন্য কেউ এই অ্যাক্রিডিটেশন পাচ্ছে কিনা আমি জানি না। আমি জানি বাড়ি দরখাস্ত করতে, অন্য দরখাস্ত করতে। তো আমরা বাংলাদেশ সরকারের বিএবি মানে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড কর্তৃক আমরা অ্যাক্রিডিটেড এবং বিশ্বমানসম্পন্ন যারা আছে স্টার, তার দ্বারা অ্যাক্রিডিটেড। তো আবার প্রথম স্যাটিসফ্যাকশন হলো ভাই
এটা যখন আমি এখান থেকে পরীক্ষা করি আমি দেব, আমি ডিপেন্ড করতে পারবো যে এটা বিশ্ব মান সম্পন্ন প্রক্রিয়ায় পদ্ধতি অনুসরণ করে এটা টেস্টিং করা হয়েছে বীজের আমার এই মান। 2 নম্বর হলো অবভিয়াসলি এটা ফ্যাসিলিটেট করবে যখন একজন ইম্পোর্টার যখন ওমানে বুঝবে যে আমি একটা সার্টিফিকেট দিচ্ছি যেটা এখন বিশ্ব মান কনফার্ম করে, তখন দিন দিন আমাদের চাহিদা বাড়বে। যেমন এখন আমরা যে গত বছর আমাদের 12 লক্ষ কত ডলার এক্সপোর্ট হয়েছে, এবার হয়তো 15 হইতে পারে, বাট ওটা তো নির্ভর করবে মার্কেটিংয়ে আমি কি মানে কাজকর্ম করতেছি। লাল তীর এমএনটি ল্যাব নামে এই ল্যাবটির নামকরণ করেছে। আর সেই ল্যাবের ইনচার্জ আমাদের সঙ্গে আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলি। মোজাহিদুল ইসলাম সেলিম। সেলিম ভাই, আমরা তো বিষয়টা হচ্ছে যে বীজ নিয়ে সারা বিশ্বেই সার্টিফিকেট পাওয়া, অর্থাৎ আন্তর্জাতিক মানের বীজটা হচ্ছে অর্জন করা সবচেয়ে বড় ব্যাপার। তো আপনাদের এই ল্যাবটা বাংলাদেশের প্রথম হলো, মানে এই প্রথম বাংলাদেশে আর তো কারো ল্যাব নেই। আমরা একটু জানতে চাই যে কি কি ধাপে আপনারা একটা বীজকে এখান থেকে আন্তর্জাতিক মানের যে সার্টিফিকেট অর্জন করতে গেলে কোন কোন ধাপগুলো পার হতে হয়, একটু যদি আমাদেরকে দেখায় দিতেন। স্যাম্পলিং প্রসিডিউর আছে, ওই প্রসিডিউর মেনে আমরা স্যাম্পল কালেকশন করি। স্যাম্পল কালেকশন এখানে শেষ হলে সে আমাদের যে স্যাম্পলার উনি একটা আলাদা একটা কোড ইউজ করবে, সেই কোডের ভিত্তিতে আমরা এটা ল্যাবরেটরির ভিতরে চলে যাবে। এখানে এসে কি কি অনেকগুলো যন্ত্র দেখতে হ্যাঁ, এখানে হলো দেখবে আপনার 3টা জিনিস দেখবে। একটা হলো পিওর সিডটা দেখবে, এটা কি আসলেই কি যদি ধানের বীজ হয় এটা আসলে ধানের বীজ কিনা। আরেকটা দেখবে যে আদার সিড কি কি আছে। আদার সিড বলতে এটা আমরা মিক্স আছে কিনা, অন্য কোনো বীজ মিক্স আছে, সেটা বলে ওএসডি বলে, আদার সিড ডিটারমিনেশন। তো আদার সিড ডিটারমিনেশনের জন্য আমরা আবার আপনার কি কি আদার সিড আছে সেইটা দেখার জন্য আবার আমাদের একটা হারবেরিয়াম আছে, সিড হারবেরিয়াম। এই সিড হারবেরিয়ামে বিভিন্ন ধরনের বীজ আছে, ওই বীজের সাথে ম্যাচ করে আমরা দেখতে চাইবো যে এটা আসলে কোন ধরনের বীজ আদার সিডের ক্ষেত্রে। আর আমরা এখানে যেমন আলাদা করেছি, হ্যাঁ, আমাদের সম্প্রতি আমাদের এক কলিগ সে কানাডা থেকে একটা ওই কানাডা যে সরকারি যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে ভিজিট করতে গিয়েছিল, সেই ল্যাবরেটরি থেকে এটা আমাদেরকে ওদের দিয়েছে। ও আমাদের সাথে আছে। তুমি একটু পিউরিটি সম্বন্ধে বিলিভ করো। আচ্ছা, এটা কি হয়েছে যে আদার সিড যেটা বলো, অন্য বীজকে আলাদা করছেন কিভাবে আপনারা? আচ্ছা, আমরা যখন একটা সিডের পিউরিটি নিয়ে থাকি, এটার মধ্যে আমরা 3টা অংশে ভাগ করে থাকি। একটা হচ্ছে যেই সিডটা টেস্ট করছি সেই সিডটাই আছে কিনা, এর মধ্যে কোনো ভাঙা অংশ, ধুলা, বালি বা মাটি আছে কিনা। একটা হচ্ছে অন্য কোনো আগাছার বীজ বা অন্য কোনো আপনার ধানের বীজের মধ্যে, ধানের মধ্যে আপনি গমের বীজ পাচ্ছেন কিনা, ধানের মধ্যে আগাছা বীজ পাচ্ছেন কিনা। আপনি যদি এই আগাছা বীজ সম্পর্কিত বীজটা কৃষকের কাছে বিক্রি করেন, সে যখন মাঠে লাগাবে আগাছা বীজ তো ওটা তো মানে আগাছা দিয়েই তো তার ফিল্ড ভরে যাবে। এই জন্য আমরা কৃষকের কাছে বীজটা দেওয়ার আগে প্রথমেই আগাছা বীজগুলো বা ধানের জায়গায় গমের বীজগুলো থাকলে ওগুলো আলাদা করে ফেলি। অনাকাঙ্ক্ষিত বীজ, জি একদম এক্স্যাক্টলি অনাকাঙ্ক্ষিত বীজগুলো আলাদা করে থাকি, যাতে কৃষকের ধান বীজ লাগালে ধানই গজাবে, অন্য কোনো আগাছা বা গমের বীজ গজাবে না এইটা। আর এইটা হচ্ছে আপনি যখন একটা সিড আলাদা করলেন যে হ্যাঁ এটা ধানের বীজ না, তো এটা কী বীজ আপনাকে জানতে হবে, কারণ আপনি তখন ফিল্ডে যদি আগাছা বীজ থাকে আপনি আগাছা নাশক প্রয়োগ করতে পারবেন। এই জন্য আমরা যখন এই সিডটাকে নেই, এখানে আমরা দেখে থাকি, এটাকে আমরা যেটা বলি হচ্ছে শনাক্তকরণ, কী বীজ আছে। তখন আমরা এই বইটাতে ধরেন আমি এই সিডটা পেলাম, এটা কী সিড হবে, তখন আমি এখানে বইটাতে খুঁজি। আচ্ছা, এখানে সিডের স্যাম্পল আছে, স্যাম্পল, জি রেফারেন্স স্যাম্পল, এই মানে এটা একটা ম্যানুয়াল স্যাম্পল আছে, এইটা একটা আছে আর এখানে একটা আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখে এই স্যাম্পলের সাথে আপনি মিলিয়ে দেখেন যে বীজটা কি। আমি এইটা নেই, দুইটা মাইক্রোস্কোপের নিচে দিই, তখন আপনি যদি পাশাপাশি আইডেন্টিফাই করার জন্য আপনার খুব সুবিধা হবে না। এটাই হচ্ছে বইটার মূল উদ্দেশ্য। এটা হচ্ছে কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি, ওদের যে সরকারি সর্বোচ্চ প্রতিষ্ঠান, ওরা এই বইটা ইউজ করে এবং ওরা এটাই আমাদের ল্যাবে মানে কী বলবো উপহার, প্রীতি উপহার হিসেবে দিয়েছে। 3টা চেম্বার, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 30। এখন আপনি দেখবেন 30 নম্বর চেম্বারটা বড়, কারণ বাংলাদেশ আবহাওয়াটা গরম, আমরা কিন্তু বেশি 30 ডিগ্রির উপরে থাকে এটা। এবং ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন, যেটা আমরা সবসময় ফলো করে থাকি, ওদের একটা রুলস বুক আছে। ওই রুলস বুকের প্রত্যেকটা ক্রপের ক্ষেত্রে বলা থাকে আপনি কত ডিগ্রি টেম্পারেচার রাখবেন, কিসে বসাবেন, স্যান্ডে বসাবেন নাকি টিস্যুতে বসাবেন। এই আমরা ওই রুলসটা ফলো করে বলা থাকে যে ধরেন ধান তোমাকে 30 ডিগ্রিতে রাখতে হবে এবং স্যান্ডে রাখতে হবে। এটা রাখলে তুমি যখন রেজাল্টটা দেবে সেটা হবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির, ইন্টারন্যাশনাল কোয়ালিটির। সেই কোয়ালিটিটা ফলো করেই আমরা সবগুলি ক্রপের ক্ষেত্রে প্রত্যেকটা স্টার যে রুলস সেগুলো ফলো করেই আমরা এগুলো এখানে রাখি। তারপর এটা একটা নির্দিষ্ট স্টার বলেও দিয়েছে আমি কবে এটা কাউন্ট করতে পারবো, 4 দিনে, 7 দিনে না 14 দিনে।
14 দিন পরে আমি একটা সিটটা নিলাম, ধরেন এখানে 100টা সিট আছে, ওটাকে আমি কাউন্ট করলাম, 80টা সিট জন্মগ্রহণ করলো বা 85, 90, নিচে যদি হয় সেটা নো আপনারা গ্রহণ দ্যাটস এটা আমাদের মানে আমরা অ্যাকসেপ্টেবল না। তখন আমরা এটা বলি যে না, এটা কৃষকের কাছে দেওয়ার জন্য উপযুক্ত না, ডিসকার্ডেড। আর যখন এটা 80-র উপরে থাকে তখন আমরা বলি যে হ্যাঁ, এটা সে তার স্ট্যান্ডার্ড মিট করেছে, কৃষককে দিলে সে লাভবান হবে, তখনই আমরা এটাকে বাজারে ছাড়ার জন্য একটা সার্টিফিকেট দেই। তার মানে ধাপ কতগুলো পার হতে হচ্ছে একটা বীজকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পেতে গেলে? মোটামুটি এই যে আপনাদের টেস্টিং ল্যাব, এই টেস্টিং ল্যাবে ঠিক কয়টা ধাপ পার হতে হচ্ছে এই বীজ? এখানে আমাদের বলা থাকে যে একটা বীজ আমাদের প্রথমে আসলো, আমরা প্রথমে এটা দেখি যে আর্দ্রতা ঠিক আছে কিনা। আর্দ্রতা ঠিক আসার পরে আমরা দেখি যে বিশুদ্ধতা ঠিক আছে কিনা। বিশুদ্ধতা ঠিক আসার পরে আমরা দেখি যে এটার অঙ্কুরোদ্গম ঠিক আছে কিনা। তারপরে আরও যেটা বলে এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে মেইন টেস্ট। এটার সাথে আরও কিছু সাপ্লিমেন্টারি টেস্ট আছে, যেমন এটার আমার এমব্রায়ো, যেটা মানে এটা যে এমব্রায়োটা ভায়াবল কিনা, মানে জীবন্ত আছে কিনা সেটা দেখি। তারপর তার 1000 সিটের ওজন কত সেটা দেখি। তারপরে এর মধ্যে কোনো রোগ জীবাণু আছে কিনা। এগুলো ধাপে ধাপে অনেকগুলো টেস্ট আছে, যেটা আমি আগে ওখানে বলেছিলাম যে 6-7টা টেস্ট করে থাকি। 6-7টা ধাপে থেকে একটা টেস্টের পরে যাচ্ছে। যখন ফাইনালি আমার সবগুলো টেস্ট হলো, সবগুলো রেজাল্ট স্ট্যান্ডার্ড হলো, তখন আমরা একটা সার্টিফিকেট ইস্যু করি যে হ্যাঁ, এই টেস্টটা এই বীজটা তার সবগুলো টেস্টে পাস করেছে, এটা এখন কৃষকের কাছে যাওয়ার জন্য প্রস্তুত। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম লাল তীরের হাত ধরে বাংলাদেশে সর্বপ্রথম ইস্টার স্বীকৃত আন্তর্জাতিক মানের বীজ পরীক্ষাগার স্থাপন নিয়ে। আপনি একটা জার্নির কথা বললেন, যেটাতে আমি বীজগুলো থেকে চারা উৎপাদন পর্যন্ত দেখছি, কিন্তু আরেকটা বড় লক্ষ্য হচ্ছে যে এই বীজটা ঠিক কি পরিমাণ ফলন দিবে। মানে সবচেয়ে বড় লক্ষ্য তো ওইটাই, যে আমার বীজটা চারা গজিয়েছে, আলটিমেটলি ও ফল হিসেবে যখন ফল দিবে, ও বড় হয়ে, সেইটা দেখার বিষয়। তো সেইটা আপনি কিভাবে বুঝবেন যে এই বীজটার ফলনটা ঠিক এই পরিমাণ আসবে? এটা হচ্ছে আমরা জাস্ট শুধু বীজের গুণগত মানটা দেখি, গাছের গুণগত মানটা কিন্তু দেখছি না। আমরা কৃষকের ফিল্ডে দেখবো যে হচ্ছে তার বীজটা গজাচ্ছে কিনা, এইটুকু দেখানোর রেজাল্ট পরে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে ফলনটা তার অনেক প্যারামিটার উপর নির্ভর করে, সে ঠিকমতো সার দিচ্ছে কিনা, কীটনাশক দিচ্ছে কিনা, আবহাওয়া দিচ্ছে কিনা, পানি ঠিকমতো দিচ্ছে কিনা, ওটার উপর ফলন নির্ভর করে। আমরা শুধু এই গ্যারান্টিটা দিয়ে থাকি যে হ্যাঁ, তুমি যদি 100টা বীজ লাগাও, তার মধ্যে অবশ্যই 80টা বীজ জন্মগ্রহণ করবে। তারপরে এই টেস্টিং ল্যাবের ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বীজ আপনার কাছে আসলো, সেটা তো অবশ্যই পরীক্ষিত, যে ওটা ভালো ফলন দিচ্ছে বা কিছু একটা হচ্ছে। সেই বীজটা আসলো, সেই বীজটা আসলে লাগানোর জন্য কতটুকু উপযোগী, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্য কতটুকু উপযোগী, সেটাই আমরা মানে এটাকে যাই বলে হচ্ছে কোয়ালিটি সার্টিফিকেট, বীজের কোয়ালিটি সার্টিফিকেট। আপনি বলছেন যে এইটাকে মাইল ফলক বলতে পারি কিনা, যে বাংলাদেশে তো এর আগে কখনোই এটা হয়নি। আমাদের বীজ প্রত্যয়ন এজেন্সি আছে, তারা বীজ প্রত্যয়ন দিত ঠিক কোন কোন ভিত্তিতে দিত, সেখান থেকে আপনারা যে এখন দিতে পারবেন, তার মানে আপনারাও কোনো বীজকে এখন স্বীকৃত বীজ করতে পারবেন নিজেরাই। এখন এসসিএস যেটা হচ্ছে, তারাও হয় এই টেস্টগুলোই করে থাকে, কিন্তু তাদের সার্টিফিকেটটা কিন্তু আপনার বিশ্বের ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডার্ডের উপযুক্ত না, কারণ তারা হচ্ছে সেই রুলস ফলো করুক বা না করুক, সেটা তারা কিন্তু স্বীকৃতি পায়নি। আমরা স্বীকৃতি পেয়েছি যে আমরা সেটা তার ন্যাশনাল লেভেলে, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের স্বীকৃতিটা হচ্ছে হ্যাঁ, আমরা সারা বিশ্বের যত স্ট্যান্ডার্ড মেনটেন করে সবচেয়ে উন্নত ল্যাবরেটরি, আমরা সেই একই স্ট্যান্ডার্ড মেনটেন করি। তারা যে রেজাল্টটা দেয় সেটা অথেন্টিক, আমরা যে রেজাল্টটা দিই সেটাও অথেন্টিক। এবং আমাদের এই স্বীকৃতিটা দিয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশন, যারা হচ্ছে বিশ্বের সিডের নীতি নির্ধারণী কমিটি বা নীতি নির্ধারণী সংস্থা। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা ল্যাব হয়েছে, এবং আমাদের সার্টিফিকেটটা সারা বিশ্বেই এটা অ্যাকসেপ্টেবল ল্যাব। তার মানে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে এবং বাংলাদেশের বীজের যে কোয়ালিটির ক্ষেত্রে এটা একটা বলা যায় যে মাইল ফলক হয়ে গেল, এবং ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো বাধা রইল না, যে বাংলাদেশের বীজও এখন ওয়ার্ল্ডের যে মানটা সেটা নিয়ন্ত্রণ করতে। এটা ধরেন আপনি ইউএসএ বা লন্ডনের একটা এক্সপোর্ট করবেন, তারা বীজটা কেনার আগে বলবে যে আমি যে তোমার বীজটা কিনবো, আমি কীভাবে গ্যারান্টি দিব যে তার বীজের কোয়ালিটিটা আছে। আমি যখন সার্টিফিকেট দিব যে হ্যাঁ আমার বীজের কোয়ালিটি আছে, এটা 80% জন্মগ্রহণ করবে, তারা আমাদের সার্টিফিকেট বা আমাদের কথা মেনে নিতে বাধ্য, কারণ আমরা ইন্টারন্যাশনাল সিড টেস্টিং কর্তৃক অনুমোদিত যে আমাদের ল্যাবের পরীক্ষা নির্ভুল হয়, আমাদের ল্যাবের পরীক্ষা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। সুতরাং আমাদের এই সার্টিফিকেটটা সারা বিশ্বে অনুমোদিত এবং স্বীকৃত। তবে এই অর্জন একদিনে হয়নি, দীর্ঘ সময় নানা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে এমএনটি সিড টেস্টিং ল্যাবের সঙ্গে জড়িত গবেষকদের।
প্রায় এক যুগে নানা ধাপ চড়াই উতরাই পেরিয়ে এই অর্জন। অনেকগুলা প্যারামিটার এবং অনেকগুলা ধাপ আপনাকে সম্পন্ন করে আসতে হবে স্টার অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য বা এই সার্টিফিকেশন পাওয়ার জন্য। সো এই জিনিসটা অনেকেই ধরে রাখতে পারে না, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ওখানে আপনাদের টেকনিক্যাল ম্যান পাওয়ার বা আমরা টেকনিক্যাল সায়েন্টিস্টের কিছু ল্যাকিং আছে। সো ওখানে যারা কাজ করে, আর গবেষণার ব্যাপারটা হচ্ছে ধারাবাহিক ব্যাপার। আপনাকে কোনো সায়েন্টিস্ট যদি কোনো স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে সে গবেষণা করে, তাহলে তাকে কন্টিনিউশন করা লাগে একটা লং সময় নিয়ে। কারণ গবেষণার ব্যাপারটা এমন না যে 1 মাস বা 3 মাসের মধ্যে একটা বিষয় চলে আসতেছে। সো আপনাকে একটা লম্বা সময় ধরে গবেষণা করা লাগবে একটা ভালো আউটপুট পাওয়ার জন্য, কন্টিনিউশন রাখা লাগবে, যেহেতু এটা গবেষণার বিষয়। সেই ধাপগুলোর ভিতর দিয়ে আপনারা জি, এটা একটা ব্যাপার। তারপরে এই ইস্টা যেই জিনিসগুলো চায় তারা প্রথম থেকেই স্ট্যান্ডার্ডকে ফলো করে। ওরা বিভিন্ন টেস্ট আমাদেরকে দিয়েছে বিভিন্ন সময়, সেই টেস্টগুলোকে আমাদেরকে উত্তীর্ণ হতে হয়েছে। তাদের কিছু ট্রেনিং, ধারাবাহিক ট্রেনিং চলে, সেই ট্রেনিংগুলো ইয়ার রাউন্ড চলে এবং সেই ট্রেনিংগুলোতে ওরা অফারও দেয়। সেই ট্রেনিংগুলোতে আমাদের যাওয়া লাগে এবং সেই ওই ট্রেনিংগুলো, ওয়ার্কশপগুলোকে আমাদেরকে অ্যাটেন্ড করা লাগে। ওদের বিভিন্ন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ওদের বিভিন্ন জার্নাল, বিভিন্ন সায়েন্টিফিক পেপারস পাবলিশড হয়। সেই ওগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকা লাগে। মোরওভার তারা কিছু সুযোগ সুবিধা দেয়। ওদের কিছু কমিটি আছে, ইয়ং স্টার কমিটি আছে, যেই কমিটিতে আমরা প্রাউডলি বলতে পারি যে আমাদের এই ল্যাবেরই একজন ফিমেল সায়েন্টিস্ট আছে যে স্টার পিউরিটি কমিটিতে কাজ করে, এবং এটা বাংলাদেশেই প্রথম একজন সায়েন্টিস্ট যে সরাসরি ওখানে সে নিজের যোগ্যতা বলে এবং স্টার স্ট্যান্ডার্ডকে ফলো করে ওখানে চান্স পেয়েছে, এবং সে আমাদের ল্যাবেও কাজ করতেছে অ্যাজ ওয়েল এজ স্টার পিউরিটি কমিটির একজন মেম্বার। প্রতিষ্ঠার পর থেকে গত 100 বছরে ইস্টা সারা বিশ্বে এ পর্যন্ত বিশ্বের 83টি দেশের মাত্র 130টি বীজ পরীক্ষণ ল্যাবকে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় এখন যুক্ত হলো এমএনটি সিড টেস্টিং ল্যাব। এই অর্জন শুধু লাল তীরের নয়, বাংলাদেশে যারাই বীজ নিয়ে কাজ করেন বা বীজ উৎপাদন করেন তারাও এই ল্যাবের মাধ্যমে উপকৃত হবেন। এই ল্যাবে নিজেদের বীজ পরীক্ষা করিয়ে তারা পাবেন সনদ, যা আন্তর্জাতিক রপ্তানিতে সকল বাধা দূর করবে। যেটা হবে আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের সাথে সাথে আমাদের বাংলাদেশে অন্যান্য বীজ সরবরাহকারী যারা আছেন তারাও কিন্তু সচেতন হয়ে যাবেন, বিকজ সবারই তো বিজনেসের ব্যাপার। তো ইভেন আমাদের যে বিএডিসি, আমাদের সর্বোচ্চ সরকারি পর্যায়ের যে সংস্থা, তারাও যে বীজটা দিবে তাদের কাছেও কিন্তু এটা একটা বড় দায়িত্ব হয়ে যাবে যে আমরা ভালো বীজটা দিই, আদারওয়াইজ তো কৃষক নেবে না। এই ভালো বীজ দেওয়ার ফলে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের উৎপাদন সেটা বাড়বে। দ্বিতীয়ত আমরা যেটা নিয়ে কাজ করি, যেহেতু আমরা মূলত সবজি বীজ নিয়ে কাজ করি, সবজি হচ্ছে আমাদের পুষ্টির আধার। বাংলাদেশ আমরা ধানে আল্লাহর রহমত বলি কিংবা আমাদের সকলের প্রচেষ্টা বলি, কৃষকের দান এটা বলতে পারবো, কৃষকের সর্বোচ্চ চেষ্টাতে আমরা ধানে প্রায় স্বয়ংসম্পূর্ণ না হলেও, বাট সবজিতে আমরা উৎপাদন করি অনেক, কিন্তু আমরা খাই না তেমন। আমাদের খাওয়াটা এখনও কম। আমরা মনে করি যে আমরা উন্নত জাতের সবজি যদি দিতে পারি এবং সারা বছর ব্যাপী যদি দিতে পারি, তাহলে বাংলাদেশের পুষ্টির একটা বড় সমাধান হয়ে যাবে। প্রত্যেকেই কি আপনাদের এই ল্যাবটা ব্যবহার করে যদি তাদের বীজটা আন্তর্জাতিক স্বীকৃতি নিতে চায়, সেটা সুযোগ থাকছে কি? হ্যাঁ, এই ল্যাবটা কিন্তু একেবারে লাল তীরের ল্যাব নয়। এটা ল্যাবটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এবং এর কাজই হচ্ছে শুধুমাত্র বীজের মান দেখে সার্টিফিকেট দেয়া। এ কিন্তু যখন ওদের কাছে যাবে তখন কিন্তু লেখা থাকবে না লাল তীরের, আগে থেকে এটা কোড নাম্বার হয়ে ল্যাবে ঢুকবে। সো দ্যাট এটা আমাদের কোম্পানির হতে পারে, আরও 10টা কোম্পানি যে মনে করবে যে তাদের স্যাম্পলটা তারা টেস্ট করিয়ে নেবে আমাদের এখান থেকে, দে ক্যান টেক দ্য চান্স যে আমরা টেস্ট করে নিয়ে আসলাম তার সিটটা ঠিক আছে কিনা। আমি একটা কথা আপনাকে বলতে চাই যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে যেভাবে বড় হয়েছে, বিকজ আমাদের এখানে এখনও লেবার কস্ট আমাদের পৃথিবীর অন্যান্য জায়গার চেয়ে কম। আমাদের কৃষকরা এখনও মাঠে প্রায় 12 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা না কিন্তু 12 ঘন্টা কাজ করে। সন্ধ্যার পরে কৃষক মাঠে গিয়ে দেখে যে তার ফসল ঠিক আছে কিনা। এই যে কৃষকের মানে ভালোবাসা বলি কিংবা তার টান বলি ফসলের জন্য, এর ফলে বাংলাদেশ হতে পারে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বটেই পৃথিবীর অন্যতম সিড প্রোডাকশন হাব, যেখান থেকে সিড প্রোডাকশনে পৃথিবীর সব জায়গায় যেতে পারে। পৃথিবীর অন্যান্য কোম্পানি আসতে পারে যে ঠিক আছে আমাকে তুমি 1 টন সিড প্রডিউস করে দাও, কন্ট্রাক্ট পেতে পারে বাংলাদেশের কোম্পানিগুলো, বাংলাদেশের কৃষকরা বা গ্রোয়াররা। এই কন্ট্রাক্টটা পেলে
তখন দেখো যে গার্মেন্টস এখন যেমন যেভাবে কন্ট্রাক্ট পায়, আমরা যদি সিড ইন্ডাস্ট্রিকে ওইভাবে নিতে পারি, আমি মনে করি যে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি হতে পারে ফরেন কারেন্সি ইম্পোর্টের জন্য, প্লাস আমাদের খাদ্য সংসম্পন্ন করার জন্য। লালতির সিড লিমিটেড প্রতিষ্ঠা হয় 1995 সালে, যা বেসরকারি খাতে প্রথম গবেষণা ভিত্তিক বীজ কোম্পানি। এখন পর্যন্ত লালতির 35টি ফসলের 199টি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে 87টি হাইব্রিড। দেশি জাতের বীজ সংরক্ষণে লালতির দেশের আনাচে কানাচে এমনকি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়েছে। দেশের বিভিন্ন ফসলের প্রায় 1,30,000 জার্মপ্লাজমের সংগ্রহ রয়েছে তাদের। বাংলাদেশের এই অর্জন লালতিরের হাত ধরে হলেও এর মাধ্যমে বাংলাদেশের বীজ বিদেশে যাত্রার যে প্রাতিষ্ঠানিক শুভ সূচনা হচ্ছে, তার দ্যুতি ছড়িয়ে পড়ুক কৃষিতে। দর্শক, আন্তর্জাতিক মানের বীজ পরীক্ষাগার স্থাপনের মাধ্যমে লালতিরি যে এগিয়ে গেল তা নয়। যারা বাংলাদেশে বীজ নিয়ে কাজ করেন তারা চাইলে এই পরীক্ষাগারে নিজেদের বীজ পরীক্ষা করে নিতে পারবেন। আর যদি বীজ সবাই মিলে পরীক্ষা করে সেটি আন্তর্জাতিক দরবারে পৌঁছাতে পারেন, তাহলে বাংলাদেশের বীজ রপ্তানির একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বল্প খরচে বাংলাদেশে বীজ উৎপাদন করা সম্ভব হবে এবং সেই বীজ রপ্তানি করে বড় ধরনের বৈদেশিক মুদ্রা আসবে আমাদের দেশে। বাংলাদেশের বীজ আন্তর্জাতিক বিশ্বমাতাক বীজে নতুন দিগন্ত উন্মোচিত হোক, এই প্রত্যাশা রেখে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।